আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা 46তম বিসিএস প্রিলির গাণিতিক যুক্তি অংশের প্রশ্ন সমাধান করব। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? তো আমরা যদি 2/3 মানটা একটু বের করি, 2/3 সমান হচ্ছে, আমরা জানি 2কে তো 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এখানে 2-এর সাথে একটা শূন্য নিতে হয়, তখন একটা দশমিক আসে, তখন 6 দিয়ে ভাগ যায়, 3 6 18, আবার 2 থাকে, আবার একটা শূন্য নিলে আবার 6 দিয়ে ভাগ যায়, আবার 18 হয়, আবার 2 থাকে। তো এইভাবে 0.66 অর্থাৎ 0.6 পৌনঃপুনিক হয়। এখন প্রদত্ত অপশানে প্রদত্ত ভগ্নাংশগুলোর মান যদি বের করি, 33 যাকে 50 দিয়ে ভাগ করতে হবে, 33 50-এর চেয়ে ছোট, ভাগ যায় না, সুতরাং একটা দশমিক নিয়ে 33-এর পাশে একটা শূন্য নিতে হবে, তাহলে 330 হয়। 330কে 50 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করা যায়, 6 50 300, আমরা জানি 5 6 30, তাহলে এটা 300 হয়, হাতে থাকে 30, আবার একটা শূন্য নিলে আবার 6 দিয়ে ভাগ যায়, তাহলে 300। তাহলে আমরা 33কে ভাগ করলে, 33কে 50 দিয়ে ভাগ করলে 0.66 পাচ্ছি। তো 0.66 এটা কিন্তু 0.6 পৌনঃপুনিকের চেয়ে ছোট, কারণ 0.6 পৌনঃপুনিক মানে 0.6666 এভাবে চলতেই থাকবে। আর 33কে 50 দিয়ে ভাগ করলে 0.66, দুইটা 6 পেলাম। এখন 8কে 11 দিয়ে ভাগ করলে 8 অ্যাগেন 11-এর চেয়ে ছোটো, তাহলে ভাগ যাবে না, একটা শূন্য নিতে হবে, শূন্য নিলে এখানে একটা দশমিক পাবো আমরা। এখন 80কে 11 দিয়ে ভাগ করলে 7 দিয়ে ভাগ করা যায়, 7 11 77, তাহলে হাতে থাকে 3। 3কে আবার 11 দিয়ে ভাগ যায় না, আবার একটা শূন্য নিতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে হয় 11 2 22, হাতে থাকে 8, আবার শূন্য নিলে আবার 7 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 7 2 7 2 এরকম রিপিটেড হতে থাকবে, পৌনঃপুনিক আসবে, বোঝা যাচ্ছে। এরপরে 3/5 আছে অপশান সিতে। তো আমরা আসলে সঠিক উত্তর পেয়ে গেছি। আমাদের জানতে চেয়েছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়। তো 8/11 যেটার মান আসছে 0.7272, অতএব কারেক্ট অ্যান্সার বি হবে। তো আমরা সিডিও চেক করতে পারি। 3/5, তাহলে 3কে 5 দিয়ে ভাগ যায় না, অতএব শূন্য দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিব, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 5 6 30, একবারে ভাগ চলে যায়, 0.6 হয়। 0.6 এটা 2/3 থেকে ছোট, কারণ 2/3 মান হচ্ছে 0.6 পৌনঃপুনিক। এরপরে 3/7, 3কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগ যায় না, তাহলে একটা শূন্য নিব এবং এখানে 0 পয়েন্ট আসবে, তাহলে 4 7 28, 28 হাতে থাকে 2, আবার শূন্য নিলে এখানে 4, শূন্য নিলে 20 হয়। 20কে 7 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে নিলে 14, হাতে থাকে 6, এভাবে চলে থাকবে। তো 0.42 আসছে, এটাও 2/3 থেকে ছোট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 8/11, যেটা অপশান বিতে আছে। পরের কোশ্চেনে যদি যাই, বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা থেকে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। প্রদত্ত প্রশ্নে আমার পি সমান হচ্ছে 400 টাকা, 400, আর তো 5%, 5% মানে হচ্ছে 5/100, 5/100 মানে 1/20, 5 দিয়ে কাটা যায়, আর এন সমান হচ্ছে 2 ইয়ার্স। তো মানগুলো যদি এখানে বসানো হয়, তাহলে 5 পি ইন্টু, তার মানে 400 ইন্টু 1 প্লাস 1/20 টু দি পাওয়ার 2। এখন 400 তো আনচেঞ্জ থাকলো, আমরা যদি ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজ করি, 1 প্লাস 1/20 কত হবে? 20 একে 20, 20 আর 1 গুণ করলে 20, আর একে 21, উপরে হবে 21, নিচে 20, তার স্কোয়ার। তাহলে 400 ইন্টু 21/20, তার উপরে স্কোয়ার, তার মানে উপরে আমরা 21 গুণ 21 লিখতে পারি, আর নিচে হচ্ছে 20 গুণ 20। তো 20 গুণ 20 মানে 20 স্কোয়ার, মানে আমরা জানি 400, 20 স্কোয়ার করলে হয় 400, তাহলে এই 20 গুণ 20 আর 400 কাটা যায়, তাহলে উপরে থেকে 21 গুণ 21। তো এটাকে স্কোয়ার করলে আমরা সহজেই করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করতে পারি, 20 প্লাস 1 হোল স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি করা যায়। 400 মানে a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 20 ইন্টু 1 which will be 40, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে 441। সো 441, এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন, অপশান বিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে?
তো আমরা এটা অপশান টেস্ট করলে আসলে ইজিলি বের করা যায়, কারণ 100 থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 300, এরকম অসংখ্য না, অনেক কম্বিনেশনে হয় যেগুলো যোগফল 300 হবে এবং সংখ্যা দুটো 100-র চেয়ে বড় হবে। তো আমরা অপশান টেস্ট করলে সহজ হবে। তো 1:9 যদি সংখ্যা দুটো হয়, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি গিয়েছে এক্স চিন্তা করি, তাহলে 1x আর 9x হয় 10x যোগ করলাম, তাহলে এই যোগফলটা কত হবে? 300 হবে। 300, তাহলে এক্সের মান হয় 10 দিয়ে ভাগ করলে 30। তো এক্স ইটসেলফ একটা সংখ্যা, কিন্তু আমাদের শর্ত বলেছে 100 হতে বড় হতে হবে। তো এখানে তো একটা সংখ্যা দাঁড়াচ্ছে 30, আর আরেকটা হচ্ছে 9x হচ্ছে 270। তাহলে একটা 30 একটা 270 এই শর্ত ফিল আপ করে না, যোগফলটা ফিল আপ করে। যোগফল 300 হচ্ছে, কিন্তু দুইটাই যে 100 থেকে বড় হবে এই শর্ত পূরণ করছে না, অতএব এ নাম্বার বাদ। বি নাম্বারে যদি দেখি আমরা 2:5, তাহলে 2 আর 5 যোগ করলে 7, তাহলে 7x = 300 ধরলে আমরা 7 দিয়ে 300কে ভাগ করতে পারি না আসলে। সো বি নাম্বার অপশানও আমাদের অ্যান্সার লিস্টে বাদ চলে যায়। এরপরে 2:3 চিন্তা করলে 5x, 2 + 3 5, 5x = 300 চিন্তা করলে x = 5 দিয়ে ভাগ করলে 5 6 30, মানে 6 দিয়ে ভাগ যায়, তার মানে 60। তাহলে আমার সংখ্যা দুটো হবে, একটা 2x একটা 3x। তো 2x মানে হচ্ছে 6 × 2 120, আর 3x মানে হচ্ছে 318 180। তাহলে এই যে 120 এবং 180 এই দুটাই হচ্ছে 100 হতে বড়, এবং এদের যোগফল 120 এবং 180 যোগফল 300 হয়। অতএব এখানে সঠিক উত্তর অপশান সি। তো আমরা চাইলে ডি নাম্বারও টেস্ট করতে পারি। ডি নাম্বার 3:5 বলেছে, তাহলে 3x আর 5x চিন্তা করলে 8x = 300, তাহলে x শুড বি ইকুয়াল 300/8। তো এখানে 300কে 2 দিয়ে ভাগ করলে হয় 150, নিচে থাকলো 4, 2 দিয়ে ভাগ করলাম উপরে নিচে। 150কে আবার 2 দিয়ে ভাগ করলে 75, আর নিচে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তো 75কে 2 দিয়ে ভাগ যায় না আসলে, তার মানে 300কে 8 দিয়ে ভাগ যায় না, 300কে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে অপশান ডিও বাদ। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার 2:3। পরের কোশ্চেন যদি দেখি, একটা অসমতা দেওয়া আছে x² - 7x + 12 <= 0। এর সমাধান সেট বের করতে হবে। তো এরকম অসমতা দ্বিঘাত রাশিসহ অসমতা থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিঘাত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো উৎপাদকে বিশ্লেষণ যদি করি, x² - 7x + 12, তো আমরা দেখতে পাচ্ছি এই যে কনস্ট্যান্ট নাম্বারের আগে প্লাস আছে, কনস্ট্যান্ট নাম্বারের আগে প্লাস থাকলে আমাদের যোগ করে মিলাতে হবে, যোগ করে এই মাঝের -7x আছে এটা মিলাতে হবে। তো যোগ অর্থ আমার দুটাই প্লাস নিতে হবে অথবা দুটাই মাইনাস নিতে হবে, যোগ অর্থ এটা। আবার কনস্ট্যান্টের আগে যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, মাইনাস অর্থাৎ বিয়োগ করে মিলাতে হতো। তো বিয়োগ অর্থ হচ্ছে আমরা একটা বিয়োগ নিব, একটা যোগ নিব, একটা প্লাস নিব, একটা মাইনাস নিব, এইভাবে মিলাবো। তো এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার ট্রিক্স। তো এখানে আমার কনস্ট্যান্টের আগে প্লাস আছে, অতএব যোগ করে মিলাবো, অর্থাৎ -7x যে নিয়ে আসবো, এটা হয় দুটাই প্লাস নিব তো অথবা দুটাই মাইনাস নিব। তো দুটাই প্লাস নিলে তো -7x আসবে না, অতএব দুটাই মাইনাস নিতে হবে। তাহলে দুটাই মাইনাস নিয়ে কীভাবে মেলানো যায়? -3x একটা, -4x একটা। কারণ 3 4ই কেন নিলাম? -6x -x এরকম কেন নিলাম না? কারণ এদের গুণফলটা আবার এই কনস্ট্যান্টের সমান হতে হবে। তো 3 আর 4 এর গুণফল 12 হয়, কিন্তু 6 আর 1 এর গুণফল কি 12 হয় না, অতএব 6 এবং 1 এটা হবে না। তাহলে আমাদের হবে -3x - 4x + 12 এবং শুরুতে x²। তাহলে এখানে x - 3 × x - 4 এইটা হবে, এটা <0> 0। পরবর্তী কাজ হচ্ছে এখানে যেই কয়েকটা উৎপাদক আসবে প্রতিটি উৎপাদক সমান 0 ধরতে হবে। তাহলে উৎপাদক আসছে x - 3 একটা, x - 3 = 0 হলে x = 3। আবার x - 4 আরেকটা উৎপাদক, তাহলে x - 4 = 0 হলে x = 4। তো প্রতিটি উৎপাদক সমান 0 ধরলে আমরা যেই মান দুইটা পাবো বা যতগুলো মান পাবো সেগুলো আমরা একটা সংখ্যা রেখায় উপস্থাপন করব। সংখ্যা রেখায় যদি উপস্থাপন করি, তাহলে 3 হচ্ছে ছোট, তাহলে ছোট সংখ্যা বামে থাকবে 3, আর 4 হচ্ছে বড়, 4টা একটু ডানে থাকবে। তো এই দুইটা সংখ্যা 3 এবং 4 সংখ্যা রেখাকে মোট 3টা অঞ্চলে ভাগ করছে। একটা হচ্ছে 3-র বামে, আর একটা হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত একটা অঞ্চল, আর একটা হচ্ছে 4-এর ডানে, এরকম 3টা অঞ্চলে ভাগ করছে। তো এই 3টা অঞ্চলে আমরা দেখব যে এই উৎপাদকগুলো অর্থাৎ x - 3 এবং x - 4-এর
চিহ্নটা মানের এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোরের মানের চিহ্নটা কী হয়, পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এক্স মাইনাস থ্রি একটা, এক্স মাইনাস ফোর একটা, আরেকটা নিব এদের গুণফলটা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যখন থ্রি হয় তখন এক্স মাইনাস থ্রির ভ্যালুটা হয় জিরো, কারণ থ্রি মাইনাস থ্রি করলে জিরো হয়। তাহলে যেখানে জিরো হয় তার বাম দিকের যে কোনো একটা ভ্যালু, যেমন থ্রির বামে কি আছে, জিরো আছে, বাম দিকের যে কোনো একটা ভ্যালু যদি আমরা এক্স মাইনাস থ্রিতে বসাই তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে এই থ্রির বাম পাশের যে রিজিয়নটা সেখানে এক্স মাইনাস থ্রির ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। একইভাবে থ্রির ডানে যত অঞ্চল আছে সেই অঞ্চলে আমার এক্স মাইনাস থ্রির ভ্যালুটা হবে পজিটিভ পজিটিভ। তাহলে এই ফোরের ডান পাশে যে অঞ্চলটা আছে এখানেও এক্স মাইনাস থ্রির ভ্যালুটা হবে পজিটিভ। সিমিলারলি এক্স মাইনাস ফোরের ভ্যালুটা আমার এক্সের মান যেখানে ফোর সেখানে এক্স মাইনাস ফোরটা হবে জিরো, এক্স মাইনাস ফোরটা হবে জিরো এখানে। তাহলে এই ফোরের ডান পাশে যে অঞ্চলটা আছে সেখানে এক্স মাইনাস ফোরের ভ্যালুটা হবে পজিটিভ, এক্স মাইনাস ফোরের ভ্যালু হবে পজিটিভ। এবং ফোরের বামের অঞ্চলগুলোতে সেখানে এক্স মাইনাস ফোরের ভ্যালু হবে নেগেটিভ নেগেটিভ। এখন আমরা যদি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোরের গুণফলটা চিন্তা করি তাহলে গুণফলের ভ্যালুটা কোন অঞ্চলে কী হবে। তো থ্রির বামে যে অঞ্চলটা, থ্রির বামের এই অঞ্চলে দেখতে পাচ্ছি উভয় নেগেটিভ, এক্স মাইনাস থ্রিও নেগেটিভ, এক্স মাইনাস ফোরও নেগেটিভ। উভয় যদি নেগেটিভ হয় তাহলে গুণফলটা কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, পজিটিভ হয়। থ্রি থেকে ফোর এই অঞ্চলে দেখতে পাচ্ছি একজন পজিটিভ একজন নেগেটিভ, অতএব গুণফলটা হবে নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস। আর ফোরের ডানের যে অঞ্চলটা, ফোরের ডানের অঞ্চলে উভয়ে পজিটিভ, তাহলে গুণফলটাও পজিটিভ হবে, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমাদের যেই শর্তে সমাধান বের করতে হবে শর্তটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল জিরো, অর্থাৎ জিরোর সমান হবে অথবা জিরোর চেয়ে ছোটো হবে। তো পজিটিভ তো জিরোর চেয়ে বড়, পজিটিভ জিরোর চেয়ে বড়, অতএব এই দুটো অঞ্চল বাদ, এই দুটো অঞ্চল বাদ। তাহলে নিতে হবে নেগেটিভ অঞ্চলটা যেটা হচ্ছে থ্রি থেকে ফোর পর্যন্ত এবং থ্রি ইনক্লুডেড, কারণ থ্রি বসালে এক্সের মান থ্রি বসালে আমার এই রাশিটার মান জিরো হয়, আবার ফোরও ইনক্লুডেড, অর্থাৎ থ্রি থেকে ফোর পর্যন্ত, কিন্তু থ্রি ইনক্লুডেড। তাহলে থ্রি ইজ লেস দ্যান অর ইকুয়াল এক্স অ্যান্ড এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল ফোর, অর্থাৎ থ্রি থেকে ফোর পর্যন্ত কিন্তু থ্রি ফোর ইনক্লুডেড। তো এটাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয়, ব্র্যাকেট মিন্স থার্ড ব্র্যাকেটকে আসলে ব্র্যাকেট বলে, আর প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি এটাকে প্যারেন্থেসিস বলে। তো এখানে আসলে আমার ব্র্যাকেট হবে 3,4 ব্র্যাকেট, যেটা আমার অপশান ডিতে আছে, সরি অপশান সিতে আছে, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যদি দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জি এক্স ইকুয়াল হচ্ছে 1। তো দুইটা রাশির মান দেওয়া আছে এবং সেখান থেকে আরেকটা রাশির মান বের করতে হবে। তো যে রাশিটার মান বের করতে হবে আমরা যদি একটু লিখি, এক্স প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড তার স্কোয়ার প্লাস জেড প্লাস টু এক্স তার স্কোয়ার। তাহলে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এই ফর্মুলা যদি ইউজ করি, বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই, দ্যাট উইল বি 4xy প্লাস বি স্কোয়ার মানে 4y স্কোয়ার, টু ওয়াইয়ের স্কোয়ার স্কোয়ার করলে হয় 4y স্কোয়ার, প্লাস মাঝেরটা যদি আমরা করি, মাঝেরটা করলে ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার, প্লাস শেষের অংশটা যদি করি তাহলে হবে জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। তাহলে আমরা এই টোটাল রাশিটা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এক্স স্কোয়ার আছে এক জায়গায় আর এক জায়গায় 4x স্কোয়ার আছে, তাহলে হবে আমার 5x স্কোয়ার, 5x স্কোয়ার। একইভাবে 4y স্কোয়ার আছে এবং শুধু y স্কোয়ার আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে 5y স্কোয়ার, এবং আছে জেড স্কোয়ার এবং 4z স্কোয়ার, যোগ করলে হবে 5z স্কোয়ার। সিমিলারলি আছে 4xy 4yz 4zx, তো এটা একবারে 4 ইন্টু xy প্লাস yz প্লাস zx আকারে লেখা যাইতে পারে। তাহলে আমরা যদি এখন মানটা বসিয়ে দিই তাহলে 5 ইন্টু 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5 প্লাস 5z স্কোয়ার, এটাকে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে 5 ইন্টু 2, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান 2, প্লাস হচ্ছে 4 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মিনস 4 ইন্টু 1, তাহলে 5 ইন্টু 2 10, 10 প্লাস 4 14, হুইচ ইজ ইন অপশন ডি, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যদি আমরা যাই, এখানে বলেছে 3x মাইনাস ওয়াই
ইকুয়াল 3x minus y equal 3 and 5x plus y equal 21. তো এখানে x, y এর মান চেয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম সমীকরণে মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় সমীকরণে প্লাস ওয়াই আছে, তাহলে যোগ করলে সিম্পলি যোগ করলেই আমার মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে। তাহলে যোগ করছি, যোগ করলে 3x 5x 8x y কাটা ইকুয়াল 3 প্লাস 21 24। তাহলে x ইকুয়াল কী হবে, 8 দিয়ে ডিভাইড করলে 3 8 24, তাহলে 3। এক্সের ভ্যালু 3 আমরা দেখতে পাচ্ছি যে সিতেও আছে ডিতেও আছে। এখন সি ডি এর যে কোনো একটা কারেক্ট হবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু জানার জন্য আমরা যে কোনো একটা সমীকরণে এক্সের মানটা বসিয়ে দিব। তাহলে আমরা প্রথম সমীকরণে যদি বসাই, প্রথম সমীকরণে, তাহলে 3 × 3 মাইনাস ওয়াই ইকুয়াল 3, বা ওয়াইটা ডানে আর 3 বামে যদি নিয়ে যাই, তাহলে 3 × 3 মিনস 9, 9 মাইনাস 3 ইকুয়াল ওয়াই, অতএব ওয়াই ইকুয়াল 6। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6, যেটা অপশান ডিতে আছে। পরের প্রশ্ন যদি দেখি, একটা সমীকরণ দেওয়া আছে, হাফ ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল 5, এক্সের মান কত? তো আমরা এই সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করে লিখি, কারণ হাফ থাকলে আমাদের একটু সলভ করতে সমস্যা হবে, আমরা 2 দিয়ে গুণ করলে হাফ চলে যাবে। তাহলে থাকবে 2x মাইনাস 3 প্লাস 2 দিয়ে যেহেতু গুণ করছি, 1টা হয়ে যাবে 2 ইকুয়াল 5কে 2 দিয়ে গুণ করছি, হয়ে যাবে 10। তাহলে এই বাম পাশে যে 2 আছে, এটা ডান পাশে যদি নিয়ে যায় তাহলে হবে 8, বাম পাশে হবে 2x মাইনাস 3। তাহলে ডান পাশে 8 যেটা আছে, এটা 2 লেখা যাইতে পারে, 2 কিউব মানে 8। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে বেজ সমান হয়ে গেছে, 2 বেজ সমান হয়ে গেলে পাওয়ার সমান লেখা যায়। অতএব x মাইনাস 3 ইকুয়াল 3, অতএব x ইকুয়াল 3 প্লাস 3 মিনস 6, যেটা অপশান ডিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, পরের কোশ্চেন হচ্ছে লগ √8 বেসড লগারিদম অফ x ইকুয়াল 3 ইন্টিজার 1/3। তাহলে আমরা যদি প্রশ্নটা একটু লিখি, √8 বেসড লগারিদম অফ x সমান হচ্ছে 3 পূর্ণ 1/3, যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে 3 থেকে 9 একে 10, 10/3 এইভাবে লেখা যায়। তাহলে আমরা লগারিদমের ফর্মুলা থেকে জানি যে √8 টু দি পাওয়ার হচ্ছে 10/3, √8 টু দি পাওয়ার 10/3 সমান হচ্ছে x লেখা যায়। এখন √8 অর্থ কী? √8 অর্থ হচ্ছে 8 টু দি পাওয়ার হাফ, কারণ রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 8 টু দি পাওয়ার হাফ, তার উপরে আবার 10/3। তো আমরা জানি যে একটা সংখ্যার পাওয়ারের উপরে পাওয়ার a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয়, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, mn, a টু দি পাওয়ার mn হয়। তাহলে 8 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 10/3 আছে, তাহলে হাফ এবং 10/3 গুণ হবে, তাহলে হবে হচ্ছে সংখ্যাটা হবে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 10/3, তাহলে 10/6 হবে, 2 আর 3 গুণ করলে 10/6, এটা সমানই হচ্ছে x। এখন 8 অর্থ আবার 2 কিউব, 8 অর্থ হচ্ছে 2 কিউব, তাহলে 2 কিউব তার উপরে আবার 10/6 যদি চিন্তা করি, তাহলে সমান হয় দাঁড়াচ্ছে হচ্ছে 3 এবং 10/6, এই দুটো আবার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 10/6 মিনস 30/6। তো 5 আর 30 কাটলে হয় 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 থাকে। অতএব এক্সের মান হচ্ছে 2 টু দি পাওয়ার 5, হুইচ ইজ 32, যেটা অপশান এতে আছে, দ্যাট ইজ আওয়ার কারেক্ট আনসার। পরের কোশ্চেন হচ্ছে 1 হতে বড় 1000 এর মধ্যে, 1 হতে বড় এবং 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তো 30 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে এরকম কতগুলো সংখ্যা থাকতে পারে 1000 এর মধ্যে, 1 থেকে 1000। তাহলে 1000কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, 1000 ভাগ 30, 0 0 কাটলে 100/3, এটা ভাগ করলে হয় 33.33। তার মানে আমরা বুঝতে পারছি যে 33টা সংখ্যা আছে এরকম 1 থেকে 1000 এর মধ্যে, 1 থেকে 1000 এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টা। এখন এই 1 থেকে 1000 এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য এবং 16 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? 30 এবং 16 উভয়টি দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা যদি বের করি, কিন্তু আমাদের তো বলেছে 16 দ্বারা বিভাজ্য নয়, তো 16 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যাটা বের করার জন্য আমরা বিয়োগ করে দেব যে সংখ্যাটা যদি এমন হয় 30 দ্বারাও ভাগ যাচ্ছে আবার 16 দ্বারাও ভাগ যাচ্ছে, তো আমাদের তো নিতে হবে শুধু 30 দ্বারা বিভাজ্য। তাহলে
তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা পেলাম 33টা। এখন যদি আমরা বের করি যে 16 ও 30 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কতগুলা, তাহলে 16 ও 30 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 16 ও 30-এর লসাগু যেটা, সেই লসাগু দিয়েও ভাগ যাবে। 16 ও 30 দ্বারা বিভাজ্য যদি সংখ্যা হয় তাহলে 16 ও 30-এর লসাগু দিয়েও ভাগ যাবে। তো 16 আর 30-এর লসাগু যদি বের করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 8 আর 15, তো 8 আর 15 গুণ করলে হবে 8 গুণ 15, 4 15 60, 60 2 120, 120 আর 2 গুণ 2, তাহলে 8 15 আর 2 গুণ করলে দাঁড়াবে 15 2 30, 3 24, 240 হয়, 240। অর্থাৎ 16 ও 30 দ্বারা যদি বিভাজ্য হয়, উভয়টি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 240 দিয়েও বিভাজ্য হবে। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে 240 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কতগুলো, তাহলে আমরা 1000-কে 240 দিয়ে ভাগ করব। 240 দিয়ে ভাগ করলে 0 0 কাটলে 100/24, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25, আর 24-কে 4 দিয়ে ভাগ করলে 6, তাহলে 25/6, 25-কে 6 দিয়ে ভাগ করলে 4 পয়েন্ট সামথিং, 4 দশমিক কিছু একটা। তো অর্থাৎ বোঝা যাচ্ছে 1 থেকে 1000-এর মধ্যে 16 ও 30 দ্বারা সংখ্যা হচ্ছে 4টি। 16 30 উভয়টি দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4টি। তো আমাদের বের করতে হবে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তো 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 33টা। 30 এবং 16 উভয়টি দ্বারা বিভাজ্য, 30 ও 16 উভয়টি দ্বারা বিভাজ্য আছে 4টা। তাহলে আমরা 30 দ্বারা বিভাজ্য যদি চিন্তা করি তাহলে এখানে আছে 33টা, কিন্তু এখানে 4টা সংখ্যা এমন আছে যারা 30 দ্বারাও বিভাজ্য, 16 দ্বারাও বিভাজ্য। তাহলে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কত হবে, 33 থেকে এই 4টা বাদ দিতে হবে। তাহলে 33 বিয়োগ 4 ইকুয়াল 29। এই 29টা হচ্ছে আমার 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তো 29 যেহেতু এখানে অপশানে নাই, তো এই প্রশ্নটা হচ্ছে ব্ল্যাঙ্ক, দেয়ার ইজ নো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যদি আমরা যাই, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। একটা সিলিন্ডার যদি ড্র করি, এই সিলিন্ডারের উপরের এবং নিচের এই বৃত্তীয় তলের ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2 সেন্টিমিটার, আর উচ্চতাটা হচ্ছে h ইকুয়াল 6 সেন্টিমিটার। তো আমরা সিলিন্ডারের এই টোটাল উপরের বৃত্তীয় তল, নিচের বৃত্তীয় তল এবং পাশের যে বক্রতল, এই টোটাল ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি এ সমান হচ্ছে 2πr ইন্টু r প্লাস h। তাহলে 2 তো 2, পাই তো পাই, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা বলেছে 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু r প্লাস h, আর হচ্ছে 2 আর h হচ্ছে 6, 2 + 6 8, তাহলে 2 ইন্টু 2 4, 4 8 আর 32 পাই স্কোয়ার সেন্টিমিটার, যেটা আমার অপশন বিতে আছে, সেটা আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন যদি দেখি, কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি 62 ডিগ্রি, তাহলে ত্রিভুজটি কোন ধরনের? তো তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180, 28 62 যোগ করলে কত হয়, 28 আর 62 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণের সমষ্টি হয় 180, দুইটা যদি 90 হয় আরেকটা কত হবে, 3 নাম্বারটাও 90 হবে, তাহলে যোগফলটা 180 হয়। তো একটা কোণ যদি আবার 90 হয় তাহলে সেই ত্রিভুজের নাম কি, সমকোণী, অতএব এটা সমকোণী ত্রিভুজ। পরের কোশ্চেনে যদি দেখি, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা বৃত্ত আছে, বৃত্তের কথাটা যদিও পরে এসছে কিন্তু বর্গের পরিলিখিত বৃত্ত, তাহলে আমরা আগে একটা বৃত্ত এঁকে নিলাম, দেন বর্গের ভিতরে একটা, বর্গের বাইরে একটা, বর্গের পরিলিখিত বলেছে পরিমাণে বাইরে, তো পরিলিখিত একটা বৃত্ত আঁকলাম। তো এই যে বর্গটা আঁকলাম, বর্গের যে কর্ণটা, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণটা হবে a√2। আবার বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ব্যাস, বর্গের যেটা বর্গের কর্ণ সমান হচ্ছে বৃত্তের ব্যাস। তো বর্গের কর্ণের ফর্মুলা হচ্ছে a√2, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে কর্ণ a√2, আর ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r,
সুতরাং এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারি a√2/2 দিয়ে ভাগ করলাম। এ হচ্ছে বৃত্তের বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে 4√2/2 হুইচ ইজ 2√2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা 2√2 পাই, তাহলে ক্ষেত্রফল এ সমান হচ্ছে πr² হুইচ উইল বি পাই ইন্টু 2√2 স্কোয়ার। 2√2কে স্কোয়ার করলে আমরা দেখতে পাচ্ছি 2কে স্কোয়ার করলে 4 আর √2কে স্কোয়ার করলে 2, তাহলে 4 × 2 8 পাই, যেটা অপশান এতে আছে। দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? তো কনিক যে শব্দটাকে বিন্যাস করতে বলেছে সেখানে অক্ষর আছে CONIC 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, আমরা দেখতে পাচ্ছি C 2বার আছে, তো যেই লেটারটা রিপিটেড আসবে, তো কতবার রিপিট আসছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তো C 2বার আসছে, অতএব 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাহলে 5 × 4 × 3 × 2 × 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 21, তাহলে 21 কাটা 4 5 20, 3 20 60, যেটা অপশান সিতে আছে। পরের কোশ্চেনটা যদি দেখি, যদি এ একটা সেট হয় এক্স সাচ দ্যাট এক্স হলো 5,7 দ্বারা বিভাজ্য, তার মানে 5 ও 7 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং এক্স লেস দেন 150। তো 5 ও 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কি হবে? 5,7 সাতের লসাগু, তো 5,7 লসাগু কত? 35 দ্বারাও বিভাজ্য হবে তো 5,7 লসাগু অর্থাৎ 35 দ্বারা বিভাজ্য এবং 150-এর ছোট, এরকম সংখ্যা কয়টা আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে 150কে আমরা ভাগ করে দেখতে পারি। 150কে ভাগ করব 35 দিয়ে, তাহলে উপরে নিচে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে উপরে 5 30 150, তাহলে উপরে 30, নিচে 5 দিয়ে ভাগ করলে 7, তো 30কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, তার মানে 4 পয়েন্ট সামথিং হবে। তার মানে বোঝা যাচ্ছে যে 4টি সংখ্যা এমন আছে যারা হচ্ছে 5 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ 35 দিয়েও ভাগ করা যায়। 5 ও 7 দিয়েও ভাগ করা অর্থাৎ 35 দিয়েও ভাগ করা যায়। তাহলে 4টি সংখ্যা যদি থাকে, তাহলে এই যে এ সেটের কথা বলেছে, এ সেটের উপাদান কয়টা? 4টি উপাদান থাকবে। উপাদান যদি 4টি হয় তাহলে পি অফ এ অর্থাৎ এ সেটের উপসেট কতগুলো হবে? আমরা জানি উপসেট সংখ্যা হচ্ছে 2n, যেখানে n হচ্ছে ওই সেটের কতগুলো উপাদান আছে। তাহলে 4টি উপাদান থাকলে আমার উপসেট সংখ্যা হবে 2^4, তাহলে 2^4 মানে 16, অতএব সঠিক উত্তর অপশান ডি। পরের কোশ্চেন যদি দেখি, একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈবচয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো সাদা না হওয়ার সম্ভাবনা যদি বের করতে চাই, এখানে সাদা বল আছে হচ্ছে 10টা, এবং সাদা না যেগুলো, এটাকে আমরা অসাদা এইভাবে চিন্তা করতে পারি। অসাদা উপসর্গ একটা, মিন্স 9 সাদা, অসাদা। তো অসাদা আছে 5 আর 25, 5 আর 20 25টি। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা অর্থাৎ অসাদা হওয়ার সম্ভাবনা এভাবে চিন্তা করা যায়। অসাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে অসাদা কতগুলো ডিভাইড বাই মোট বল, অসাদা বাই মোট। তো অসাদা হচ্ছে আমার 25টা, আর মোট 25 আর 10 যোগ করলে 35। তো উপরে নিচে 5 দিয়ে কাটলে উপরে 5 থাকে, নিচে 5 দিয়ে কাটলে 7 থাকে, তাহলে 5/7 হচ্ছে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা অর্থাৎ অসাদা হওয়ার সম্ভাবনা, যেটা অপশান বিতে আছে। দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।